কিন্তু এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবারে এই গাছ থেকে আম পেড়ে খাওয়াবে রে। ও আম পারবে। আরে গোবিন্দ তো কুঁজো রে ভাই, কুঁজো। লোকেদের এই হাসি গোবিন্দ একেবারেই সহ্য করতে পারত না। সে একদিনের কথা, গোবিন্দ প্রতিদিনের মতো বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে আনছিল। এই সব কিছু মায়ের হাতে দিয়ে দেবো, আর আমি মন্দিরে চলে যাবো। কিন্তু কিছু দূর যাওয়ার পর ওকে কিছু ছেলেমেলে মিলে ঘিরে নেয়। কিরে ভাই, কোথায় গিয়েছিলি? শহরের বাজারে গিয়েছিলাম জিনিসপত্র কিনতে। ও, মানে তোর কাছে অনেক টাকাও আছে? না, আমার কাছে নেই। এ মিথ্যে কথা বলছে। কিছু ছেলে মিলে গোবিন্দের কাঁধ চেপে ধরে, আর একটা ছেলে গোবিন্দের পকেটে চেক করতে থাকে। আমার কাছে কিচ্ছু নেই। আর অন্যদিকে একজন ছেলে গোবিন্দের জিনিসপত্র ফেলে দিতে লাগলো। এরকম করো না, আমার বাড়ির সবাই না খেয়ে আছে। এরকম করো না ভাই। ছেলেগুলো গোবিন্দের কোনো কথা শুনল না। ওরা গোবিন্দকে খুব মারলো, ওর সব টাকা কেড়ে নিল, আর ওর সব জিনিসপত্র মাটিতে ফেলে দেয়। গোবিন্দ ওখানেই বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ও এদিক সেদিক করে থাকা জিনিস উঠিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। বাড়িতে গিয়ে ও নিজের মা বাবাকে সবকিছু খুলে বলল। কে জানে তোর সাথে কবে ভালো কিছু হবে রে। যবে থেকে তুই জন্মেছিস একের পর এক সমস্যা, এখনো পর্যন্ত তোর সাথে একটাও কাজ হয় না। সবকিছু তোর সাথে কেন ঘটে রে জানি না। এতে ওর কি দোষ বলো তো? হ্যাঁ, এতে ওর আর কি দোষ? তোমার আর আমারই ভুল যে ওকে জন্ম দিয়েছিলাম। আর জন্ম দিয়েছি তো এত জন্ম হতে মেরে ফেললাম না কেন? এইসব শুনে গোবিন্দের খুব রাগ হলো। ও মন্দিরে গেল, মন্দিরে গিয়ে কাঁদতে শুরু করলো। কেন কেন ভগবান আমাকে কেন এরকম বানালে? আমার সাথে কেন এরকম হয়? আমার মা বাবাও আমাকে ভালোবাসে না, ওনারাও আমাকে বকাঝকা করে। আমাকে কেন জন্ম দিলে? এটা তোমারই ভুল ভগবান, সবকিছু তুমি করেছো। সব কিছু এই করে, এই হলো মহাকাল, মহাদেব, শিব শম্ভু। যখন সমস্যার সৃষ্টি উনি করেছেন, সমাধান উনি দেবেন। ওনার কাছে আমার সমস্যার সমাধান নেই। মূর্খ, এটা তোর ভুল ধারণা। মহাকালের কাছে সব সমস্যার সমাধান আছে। যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে চল। গোবিন্দ নিজের জীবন নিয়ে এতটাই অসুখী ছিল যে ও কোনো কিছু না ভেবেই তান্ত্রিকের কাছে গেল। তান্ত্রিক নিজের সাথে গোবিন্দকে গুহার মধ্যে নিয়ে গেল। এটা হলো তন্ত্র, সব থেকে শক্তিশালী। পৃথিবীর সব মানুষ এই তন্ত্রের শক্তিতে ভয় পায়। আমি তোকে এইটা শিখিয়ে দেবো। সবাই তোকে ভয় পাবে, কারোর সাহস হবে না যে তোকে দেখে উপহাস করে আর ভয় পায়। গোবিন্দ মাথা নেড়ে হ্যাঁ বলল। আর ওই দিন থেকে গোবিন্দ নিজের জীবনকে তন্ত্র মন্ত্র বানিয়ে নিল। তান্ত্রিকের বলা সব কথা গোবিন্দ কিছু না ভেবে মেনে নিত। তান্ত্রিক গোবিন্দকে মন্ত্র শেখালো। ওম ভীম ক্রিম, ওম ভীম ক্রিম শক্তি প্রদায় নমঃ। ওম ভীম ক্রিম চামুণ্ডায় নমঃ। ওম ভীম ক্রিম শক্তি প্রদায় নমঃ। ওম চামুণ্ডায় নমঃ। ভীম ক্রিম নাম নমঃ। তান্ত্রিকের সাথে থাকতে থাকতে গোবিন্দ অনেক কিছু শিখে ফেলল। কালো জাদু, বলি প্রথা, আর গোবিন্দ এখন খুব শক্তিশালী হয়ে গিয়েছিল। গোবিন্দ এতটাই সিদ্ধি প্রাপ্ত করেছিল যে ও আগুনের ওপরেও হাঁটতে পারত, জলের ওপর দিয়ে দৌড়তে পারত, আর হাওয়াতে উড়তে পারত। গুরুদেব, আমি আপনার প্রতি কৃতজ্ঞ। আপনি আমার জীবন মূল্য বাড়িয়ে দিয়েছেন। জয় শিব শম্ভু। তান্ত্রিকের আশীর্বাদ নিয়ে গোবিন্দ ওখান থেকে বেরিয়ে পড়ল। আর ও এখন আর আগের মতো ছিল না। ও এখনো অনেক শক্তিশালী তান্ত্রিক ছিল। গোবিন্দ যখন চলতো তখন পাখিরাও বিচলিত হতো। যেখানে গোবিন্দ যেত সে সব পাখি আর জন্তু নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরত। এসব দেখে গোবিন্দ খুব খুশি হতো। একদিন গোবিন্দ নদীর পাড়ে একটা গাছের নিচে সাধনা করতে বসেছিল।
তখনই ওখানে ওই ছেলেগুলোই আসলো। আরে এ তো পূজা গোবিন্দ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু এ তান্ত্রিকের বেশ কবে ধারণ করলো? গোবিন্দ আওয়াজ শুনে চিনতে পেরে যায় আর তক্ষুনি নিজের চোখ খোলে। যখন ও সেই ছেলেগুলোকে দেখতে